ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত এবং শুরুতেই ঈদের শুভেচ্ছা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ কিছুটা নরম সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ক্ষেত্রে ইঙ্গিত দিয়েছেন তিনি। একে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং এটা কি তার কৌশলগত চাপ সৃষ্টি বা নীতিগত কোনো দ্বিধা কিনা? আপনাকে ধন্যবাদ। শুরুতেই ঈদের শুভেচ্ছা আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শককে। আপনার প্রশ্নের উত্তরে আসি যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলছেন তিনি কিন্তু একদিন আগেও বলেছিলেন যে কোনো ধরনের যুদ্ধ বিরতিতে যেতে তিনি প্রস্তুত নন, কিন্তু তার ঠিক 24 ঘন্টা অতিক্রম হওয়ার আগেই যেটি সাম্প্রতিক সর্বসাম্প্রতিক খবর সেটি হচ্ছে তিনি যুদ্ধটিকে গুটিয়ে আনার কথা বলছেন। যেটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা এই যুদ্ধটি থেকে বের হওয়ার চেষ্টা করছেন, উপায় খুঁজছেন। এটির পেছনে বেশ কিছু কারণও রয়েছে। যদিও হোয়াইট হাউসের স্পোক্স পার্সন যিনি ট্রাম্পের পক্ষ থেকে যে কথাটি বলছেন তিনি বলছেন যে ট্রাম্পের পূর্বের যে বক্তব্য ছিল যে যুদ্ধটি 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, সেটি সেরকম দিকে যাওয়ার পরেই তাদের লক্ষ্য অর্জিত হয়েছে এবং লক্ষ্য অর্জিত হওয়ার পরে এটি যুদ্ধ থেকে গুটিয়ে আনার কথা ভাবা হচ্ছে। এবং ট্রাম্প এটি যুক্তি হিসেবে আরেকটি কথা বলছেন যে ইরানের সমস্ত শীর্ষস্থানীয় নেতা যারা আছেন, যারা তাদের ভাষা যারা শত্রু, তাদেরকে ধ্বংস করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং ইরানের এখন আলোচনা করার মতো ইরানের কোনো নেতৃত্ব এখন আর অবশিষ্ট নেই ইত্যাদি ক্ষেত্রে তার লক্ষ্য অর্জিত হয়েছে বলেই তিনি যুদ্ধ থেকে সরে আসতে চাইছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আরেকটু ভিন্ন। কি ধরনের ভিন্ন বাস্তবতা? সেটি হচ্ছে যে ইরান যুদ্ধে যে যেরকমটি ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে যে খুব সহজেই ইরানকে পরাজিত করা সম্ভব হবে, কিন্তু যেটি বোঝা যাচ্ছে ইরান সম্বন্ধে তাদের কাছে যে গোয়েন্দা তথ্য ছিল তা আসলে অসম্পূর্ণ, তা একদম বাস্তবতা নির্ভর ছিল না। এবং ইরান হামলা করতে গিয়ে তারা যে প্রতিরোধের সম্মুখীন হয়েছে এবং এখনো হতে হচ্ছে এটি তাদের কাছে কল্পনাতীত ছিল। এবং তারা বুঝে গেছে যে এই হামলাটি খুব সহজ নয়। এবং সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে বিশ্ব বাজারে জ্বালানি তেলের বৃদ্ধি এবং জ্বালানি তেল বৃদ্ধিকে কেন্দ্র করে সারা বিশ্বে যে মানুষের মধ্যে যে একটা অস্বস্তি, অশান্তি এবং ক্ষোভ বিক্ষোভের মতো যে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটি দেশের মধ্যে এটা নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কগুলো নতুন করে একটু ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। এই সবকিছু মিলে এখন যেটি দেখা গেল যে এইটিকে যদি তারা যদি স্বাভাবিক করতে না পারে তাহলে আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে বহির্বিশ্বের সাথে তাদের যে বহুপাক্ষিক সম্পর্ক তার বাইরেও আপনার দেশের অভ্যন্তরেও যে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, ইউরোপের ভেতরে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মৈত্রী সম্পর্ক সেটিও আঘাতপ্রাপ্ত হচ্ছে, এটিও জনাব অনেকটা ক্ষতির সম্মুখীন জনাব হচ্ছে ফরিদুল সবকিছু। আলম, আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাই যে সাম্প্রতিক বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন যে বাইরের হামলার সুযোগে ইরানে সরকার উৎখাতে যে ধারণা রয়েছে তা মারাত্মক ভুল এবং বাস্তবে ইরানের ভেতরে বিরোধী শক্তিগুলোর সক্ষমতা আসলে কতটা আপনি মনে করেন? আপনার প্রশ্নের শেষ অংশটি আমি বুঝতে পারি। যাই হোক। জি, জি, আমি আবার করছি যে সাম্প্রতিক বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন যে বাইরের হামলার সুযোগে ইরানের সরকার উৎখাতের যে ধারণা রয়েছে তা সম্পূর্ণ ভুল এবং বাস্তবে সেই ইরানের ভেতরে যে বিরোধী শক্তিগুলোর যে ক্ষমতা সেই সক্ষমতা কতটা আপনি মনে করেন? না, ইরানের যে সরকার পরিবর্তনের বিষয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা ছিল, ইসরায়েলের যে পরিকল্পনা ছিল, আমি আপনাদের এই অনুষ্ঠানে আগেও বলেছি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যুদ্ধে তাদের কি কি লক্ষ্য সেই লক্ষ্যটি তারা সুনির্দিষ্ট করে বলতে পারেনি। ইরানে হামলা আসে কোন উদ্দেশ্য নিয়ে, কোন লক্ষ্য নিয়ে তারা এটি পরিচালনা করেছে। একবার শোনা যাচ্ছিল যে সরকার পরিবর্তন করতে চায়, আরেকবার বলা হচ্ছিল যে জনবিক্ষোভ যেটি হচ্ছে জনবিক্ষোভ এটিকে নিয়ে কাছে থাকতে চায়, আবার আরেকটি ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে ইরান একটি হুমকি হয়ে আসছিল। আবার সবচেয়ে বড় যে পপুলার ধারণাটি ছিল যে ইরানে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যে প্রোগ্রাম চলছিল সেটিকে কেন্দ্র করে পারমাণবিক সক্ষমতা তৈরির মতো একটি জায়গায় ছিল। এই সমস্ত কিছুকে কিন্তু কোনোটিকে পরিষ্কার যেহেতু করতে পারেনি, ধারণা করা হচ্ছিল
যে আসলে সবকিছুকে কেন্দ্র করে সবকিছু মূলে যেটি কাজ করছে ইরানের এই যে সরকার থেকে যদি পরিবর্তন করা যায়, পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে নথি স্বীকার করে এই ধরনের কোনো সরকারকে যদি তারা বহাল করতে পারেন, এই সেরকম বিকল্প চিন্তা ভাবনা পছন্দও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে ছিল। যিনি বলেছিলেন তার কাছে 3 থেকে 4টি পছন্দসই নাম রয়েছে, তিনি এই মুহূর্তে প্রকাশ করবেন না। অর্থাৎ তিনি ধরেই নিয়েছিলেন যে এই যে ইসলামিক যে প্রজাতান্ত্রিক সরকার সেটা পতন ঘটবে এবং সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সরকার তারা গঠন করতে পারবে। কিন্তু মোস্তফা খামেনির কথাই কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে। ইরানের সরকার পরিবর্তনটা আসলে কিন্তু ভুল হতে যাচ্ছে। এটি খুব একটি কিন্তু কার্যকর হচ্ছে না। যার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই জায়গা থেকে অনেকটাই সরে আসতে চিন্তা করছেন এবং ইরানের যে সক্ষমতা, সেই সক্ষমতাকে ঠিক মতো বুঝতে না পারা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরায়েলের জন্য একটি বড় ভুল হিসেবে এখন কিন্তু বিবেচিত হচ্ছে, যেটি তারাও কিন্তু প্রকারণ করে স্বীকার করতে বাধ্য হচ্ছে, যদিও তারা সরাসরি বলছিল না। নানা কায়দা নানা কৌশলে কিন্তু এই যুদ্ধটি থেকে নিজেদেরকে গুটিয়ে আনার মধ্য দিয়ে, গুটিয়ে আনার পরিকল্পনা পেশের মধ্য দিয়ে তারা কিন্তু এটি এক ধরনের প্রকাশ। জি, জনাব ফরিদুল আলম, আপনি আরো বলবেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি মনে করে যে সামরিক চাপ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো দুর্বল করবে, তাহলে সেই কৌশল কতটা বাস্তবসম্মত? না, ইরানের আভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো দুর্বল করার বিষয়ে ইসরায়েলের যে পরিকল্পনা বা ইসরায়েলের যে অনুমান, সেই অনুমানটি কিন্তু খুব একটি আপনার ঢোকে টিকছে না। যেটি ইসরায়েলের মতো দেশ যাদের অনেক শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা রয়েছে তাদের কিন্তু আগেই বুঝতে পারা উচিত ছিল। কেননা এটা আমরা সবাই জানি যে ইরানের যে বর্তমান শাসন ব্যবস্থা আজকে 1979 সালের পর থেকে এখন পর্যন্ত গত প্রায় 47 বছর ধরে এই যে এটি টিকে আছে, এটি কিন্তু একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এবং এটি নিয়ে আপনি দেখেন যত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু সরকার বিরোধী হামলা হয়েছে, সরকার বিরোধী আপনার নানান ধরনের আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনের মূলে ছিল সরকারের কিছু কিছু পরিকল্পনা, সরকারের কিছু কিছু পদক্ষেপ যেগুলো জনগণের পছন্দ হয়নি। তো জনগণের দিক থেকে সরকার পরিবর্তনের আন্দোলন হয়েছে কিনা এটি কিন্তু একটি দেখার বিষয়। আজকে দেখেন যে যতবার ইরানে আপনার বহিঃশক্তি হামলা করতে এসছে বা এরকম আক্রমণ করছে, গত বছর 12 দিনের যুদ্ধ কিন্তু একই রকম অবস্থা হয়ে গেছে, তখনই কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইরান সরকারের পদক্ষেপের পক্ষে তারা অবস্থান নিয়েছে। সুতরাং এই বিষয়টি তাদের বোঝা উচিত ছিল যে সরকার পরিবর্তনের বিষয়টি সেটি কতটুকু জনসমর্থন রয়েছে। এমনকি আপনি আলী খামেনি যখন মারা গেলেন তখন কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু তেহরানে সমবেত হয়েছেন, তার প্রতি সম্মান জানিয়েছেন, চোখের পানি ফেলেছেন। সুতরাং সবকিছু মিলে এটাও বুঝতে হবে যে ইরান একটি আদর্শিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এই আদর্শিক ভিত্তিটি ইরানের শাসন কাঠামোটিকে আসলে এমন একটি জায়গায় নিয়ে এসছে এবং বর্তমানে যে ইরানের উপর যে হামলা, এই হামলাটি আমার কাছে যেটি মনে হয় জনসমর্থনটিকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। কেননা যেভাবে শীর্ষস্থানীয় নেতারা একের পর এক প্রাণ হারাচ্ছেন, এর মধ্যে দিয়ে জনগণের কাছে এই বার্তাটি যাচ্ছে যে আদর্শের জন্য তারা জীবন দিচ্ছেন, দেশের জন্য জীবন দিচ্ছেন, দেশের মান সম্মান সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা নিজের জীবনকে তুচ্ছ করছেন। এই সবকিছুর মধ্য দিয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের এই যে ইসলামিক প্রজাতান্ত্রিক যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থাটাকে কিন্তু জনগণের কাছে জি, আরো অনেক বেশি পপুলার করেছে, কিন্তু তাদেরকে ভোট ধারার জন্য হয়তো জনসমর্থন তারা পাবেন না। জি, ট্রাম্প কিন্তু ন্যাটো মিত্রদের ভীরু বলে মন্তব্য করেছেন এবং কারণ ইরান কিন্তু সরাসরি যুদ্ধে নামেনি। এই মন্তব্যকে কি পশ্চিমা জোটের ভেতরে কৌশলগত মতপার্থক্যের ইঙ্গিত দেয়? পশ্চিমা জোটের ভিতরে বিশেষ করে ট্রাম্প কিন্তু তার আগের বার যখন প্রেসিডেন্ট ছিলেন, আপনার হয়তো মনে থাকবে, তখনও কিন্তু তিনি ন্যাটো নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি অপ্রয়োজনীয় একটি সংগঠন, কেননা ন্যাটোতে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েই যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে কিন্তু ন্যাটোকে তিনি সেরকম ভাবে পাচ্ছেন না। এই দফায় কিন্তু তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তখন তিনি একবার বললেন যে ন্যাটো যে বাজেট, ন্যাটো বাজেটে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে ইউরোপীয় দেশগুলো যে কন্ট্রিবিউট করছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল এবং তারা 2% করে জিডিপি কন্ট্রিবিউট করছে, যেখানে তারা 5% কন্ট্রিবিউট করার কথা বলেছে। কারণ সব দেশ মিলে যা কন্ট্রিবিউট করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কন্ট্রিবিউট মানে অনেকটাই তার কাছাকাছি। এই দিক থেকে তিনি যেটি চিন্তা করছেন যে ন্যাটোটি খুব অপ্রয়োজন এবং আজকে এই সময়ে এসে তিনি ন্যাটো আর্টিকেল 5 যেটি রয়েছে যে ন্যাটোর কোনো দেশ আক্রান্ত হলে পুরো ন্যাটোর কাছে সহায়তা থাকবে, তিনি এখন বলছেন ন্যাটো ভীরু কাপুরুষ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা জীবন
ন্যাটো শুরু থেকে, ন্যাটোর পাশে থেকে, যে আজকে যুক্তরাষ্ট্রের প্রয়োজনে ন্যাটোকে তিনি কাছে পাচ্ছেন না, ন্যাটোর ভবিষ্যৎ খুব অন্ধকার, ন্যাটো নিয়ে তিনি নতুন করে ভাবতে হবে, এই ধরনের কথাগুলো বলছেন। এবং উপরন্তু আরো একটি বিষয় যেটি দেখা গেছে, ইউরোপের কিছু কিছু দেশ ন্যাটোর পক্ষ থেকে সহায়তা না করে যুক্তরাষ্ট্রকে, বরং তারা ইরানের প্রতি মানবিক সহায়তার জন্য হাত বাড়িয়ে জি, দিচ্ছে। জি। বিষয়টি কিন্তু ট্রাম্পকে অনেকটাই ক্ষুব্ধ করে তুলছে, সংক্ষুব্ধ করে তুলছে। এখন জি, তিনি যাচ্ছেন চায়না, জাপান আমি সহায়তা আরেকটু নিয়ে। যুক্ত করতে চাই যে ন্যাটো মিত্রদের বিষয়ে ট্রাম্পের যে এই বক্তব্য, সেটি কি ভবিষ্যতে জোট রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? ভবিষ্যতে জোট রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এটি ইউক্রেন যুদ্ধের পর থেকে কিন্তু অনেকটা দেখা গেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প যে ধরনের মন্তব্য করেছেন, যে ইউক্রেনে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয়ভাবে অর্থ অপচয় করছে, যেটি একটা ইউরোপের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়। সুতরাং এটি থেকে তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। 99% ফান্ড কিন্তু ইউক্রেন থেকে তিনি উইথড্র করে নিয়েছেন। উইথড্র করে নিয়ে এখন তিনি অনেকটাই ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসছেন, এবং ইউরোপের দেশগুলি কিন্তু এখন নতুন করে এই চিন্তাটা করছেন যে এখন ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র এরকম ভাবে ন্যাটো থেকে বিচ্ছিন্ন করে বা মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাবে, এরকম ফলশ্রুতি কি হতে পারে সেটি একটু চিন্তা ভাবনা তিনি করছেন। এবং ভবিষ্যতে যেটি হতে পারে, যুক্তরাষ্ট্র হয়তো ন্যাটো থেকে নিজেকে গুটিয়ে নিতে পারে, বিশেষ করে ইরান যুদ্ধের পর থেকে এরকম দেখা যেতে পারে। এরকম নতুন একটি জোট তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে জাপান এবং অস্ট্রেলিয়ার দেশের সাথে যে সম্পর্কগুলি ছিল, সেই সম্পর্কও কিন্তু এখন সাতটির নিরিখে যেটি দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র সেই জায়গা থেকেও কিন্তু সেই সহায়তা থেকে পাচ্ছে না। বরং বাস্তব পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটি জি, দেখা যাচ্ছে, যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে হুম, এমন হুম। একটি পথে চলছেন যেন একলা চলনীতি নিয়েই তাদেরকে সামনে জি, যেতে জি, হবে। আমরা কিন্তু বিভিন্ন মার্কিন গণমাধ্যমে খবরে দেখেছি যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো ৩টি যুদ্ধ জাহাজ ও হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থান কি ক্রমেই এ যুদ্ধ নিয়ে যে অনিশ্চয়তা বাড়ছে, আসলে কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? দেখেন, আমি যেটি আমার ব্যক্তিগত বিবেচনা, ডোনাল্ড ট্রাম্প চান না এই যুদ্ধটি বন্ধ হোক, কেননা তিনি জয়ী হবেন, স্পষ্টভাবে ইরানকে ধ্বংস করবেন, ইরানের নেতৃত্ব পরিবর্তন করবেন এবং সেইখানে মার্কিনপন্থী সরকার বসাবেন। এটি হচ্ছে তার দৃঢ় ইচ্ছা, একান্ত ইচ্ছা। কিন্তু সব ইচ্ছা কিন্তু মানুষের পূরণ হয় না, কেন ট্রাম্পকে কতগুলো বিষয়ের উপর বাস্তবতার উপর নির্ভর করতে হয়। সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে, আজকেই দেখছিলাম একটি সংবাদে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্পের সরকার নতুন করে 20 বিলিয়ন, হ্যাঁ, সরি 200 বিলিয়ন ইউএসডি চাচ্ছে এই যুদ্ধে খরচ নির্বাহ করার জন্য। অর্থাৎ 200 বিলিয়ন ইউএসডি মানি, তিনি যেটি বলেছেন যে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত যুদ্ধ চলতে পারে, অর্থাৎ তার থেকে অনেক বেশি, কয়েক মাস বা বছর পর্যন্ত যুদ্ধ চলতে পারে। ইরানের যে বর্তমান পরিস্থিতি, সেরকম একটি সক্ষমতা তিনি অর্জন করতে চাচ্ছেন। কিন্তু আপনি দেখেন, যে যুদ্ধটি তিনি শুরু করলেন, এই যুদ্ধটি কিন্তু তিনি দেশের আন্তর্জাতিক আইনের কথা বাদই দিলাম, রাষ্ট্রীয় আইনকে তিনি কিন্তু ভায়োলেট করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ কংগ্রেস এবং সিনেটের অনুমোদন সাপেক্ষে এই হামলা চালানোর কথা, তিনি সেটিকে ভঙ্গ করেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সিনেট অতিরিক্ত অর্থ যেটি খরচ করার কথা বা ট্রাম্প যেটি চাচ্ছেন, সেই টাকাটি তারা দিতে চাচ্ছে না। এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেকটা কমে আসছে, এবং তাদের যে অলরেডি তাদের কিন্তু আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস আপনার সবচেয়ে বড় যে জাহাজটি, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই যে এই অবস্থায় যদি নতুন করে কোনো ক্ষয়ক্ষতির মধ্যে তাদের পড়তে হয়, এই দায়টা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা কাঠামো আছে, সেই কাঠামো, পুরো কাঠামোটা কিন্তু ট্রাম্পের সেই সমর্থন দিতে চাচ্ছে না। সুতরাং সবকিছু মিলে তিনি এখন পরস্পর বিরোধী কথা বলছেন। তিনি একদিকে মনে করছেন যে যুদ্ধটিকে চালিয়ে যেতে পারবেন, আরেকদিকে মনে করছেন যে সবকিছু তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, যার কারণে তার একদম শেষ যে বক্তব্যটি আজকে আসছে, যে তিনি এই যুদ্ধ থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে চাইছেন, যে তার বিজয় অর্জিত হয়েছে, তিনি যা চেয়েছেন তা করতে চেয়েছেন, এবং ইরানের সম্মুখসারীর সমস্ত নেতাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তিনি যা করতে চেয়েছেন সেটি করতে চেয়েছেন, তাদের বিজয় অর্জিত হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সেটি একটি ঘোষণা দিয়ে হয়তো করে যাওয়ার চিন্তা করছেন। ইতিমধ্যে কিন্তু ইরানের তেল সরবরাহের উপরে একটি নিষেধাজ্ঞা, সেটি কিন্তু উইথড্র করেছে। এটি কিন্তু ইরানের জন্য একটি বড় ধরনের শক্তির পর্ব আমরা মনে করতে পারি। ধারণা করা যেতে পারে যে যুদ্ধটি হয়তো ট্রাম্প যেভাবে চাচ্ছেন সেইভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে। জি, জনাব ফরিদুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।